নমস্কার, কেমন আছি আমরা? আমরা প্রত্যেকেই ভালো থাকার চেষ্টা করছি। কিভাবে জানেন? ভালো বই পড়ে, কেউ যদি আঁকতে পারি ভালো এঁকে, গান শুনে মনটাকে ভালো রাখার একটা প্রচেষ্টা আমাদের। কেননা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে আমরা কেউ ভালো নেই। সম্ভবত আজকে 53 দিন, 53 ডেজ বহু মানুষ আটকে রয়েছেন বিভিন্ন জায়গায়। 53 দিন বহু মানুষ ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রেখেছেন শুধুমাত্র এই কোভিড-19 থেকে বাঁচার জন্য। অর্থাৎ করোনা ভাইরাস একটা অদৃশ্য জীবাণু। মনে করা হচ্ছে যে আমার পাশের জনের সেটা হয় হাতে, নয় নাকে, নয় চোখে, নয় মুখে, কোথাও না কোথাও সে লুকিয়ে রয়েছে। তার হাঁচি কাশি থেকে আমার সংক্রমিত হয়ে যাওয়ার একটা ভয়। এই ভয়ের থেকে বাঁচার রাস্তা কি? ভয়ের থেকে বাঁচার রাস্তা হচ্ছে নিজেকে সরিয়ে রাখো, নিজের থেকে আরেকজনের থেকে নিজের দূরত্ব তৈরি করো। কিন্তু এই শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব আমাদের মানসিক দূরত্ব তৈরি করছে না তো? এই একটা বড় প্রশ্নচিহ্নের সামনে আমাদের এনে দাঁড় করিয়েছিল। ঠিক এখান থেকেই মনে হয় আমরা বিগত 3-4 সপ্তাহ হয়ে গেল আমরা চেষ্টা করেছি এই মানুষগুলো যাদের সঙ্গে আমাদের বন্ধনটা ভীষণ অটুট ছিল, দৃঢ় ছিল, আমাদের আপনাদের এই মানুষগুলো কেমন আছেন, তাদের কথা আপনারা ভাবছেন, আপনাদের কথা তারা ভাবছেন, মাঝখানে সেতু হচ্ছি আমরা। তাই আমাদের প্রত্যেক দিন 12:30টায় ঠিক যেমনভাবে উদ্যোগপতি প্রতিভা অনুষ্ঠান আমরা করতাম, বিভিন্ন শিল্পীরা আসতেন তাদের ভাবনা চিন্তার প্রতিফলন নিয়ে, ঠিক সেরকমভাবে এই সময়টাকে আমরা বেছে নিয়েছি। সেই উদ্যোগপতি প্রতিভারা কেমন আছেন, কতটা নিরাপদে আছেন, কতটা সুস্থ আছেন, তাদের এখনকার পরিকল্পনা, আগামী দিনের পরিকল্পনা কি, এই সমস্ত ভাবনা চিন্তা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আপনাদের ভালো লাগছে, অভ্যেস তৈরি হয়েছে। আমাকে অনেক মানুষ জানিয়েছেন যে খানিকটা স্বস্তি পান আপনারা আমাদের এই অনুষ্ঠানটা দেখে, কারণ চারিদিকে এত আক্রান্ত, এত মৃত, এই অল্প কজন মানুষ সুস্থ, বলছেন এই দেখে নাকি তারা হাঁপিয়ে যাচ্ছেন। আমরা সত্যি বিধ্বস্ত মনের দিক দিয়ে। তবুও তার মানে কি জানেন তো, আমরা একটা হঠাৎ করে আমাদের একটা স্বপ্ন সাজানো ছিল, পরপর সব স্বপ্ন এলোমেলো হয়ে গেছে। মানে সেই জিগস পাজলের মতো, যখন লকডাউন উঠবে ওই পাজলগুলোকে যখন আমি নিয়ে বসবো, সাজাতে পারবো কিনা ছবিটা একটা প্রশ্ন। আমাদের সঙ্গে আজকে ওই উদ্যোগপতি প্রতিভার একজন উদ্যোগপতি প্রতিভা রয়েছেন, আপাতত রয়েছেন ঐতিহ্য বুটিকের রিপা মণ্ডল। রিপাকে আমি স্বাগত জানাই। ভীষণ মিষ্টি লাগছে রিপা, ব্লু কালারের শাড়িতে খুব গর্জিয়াস লাগছো। জানি না লকডাউনে আর কিছু হোক না হোক, স্কিনের জেল্লা বেড়েছে, দেখতে মিষ্টি হয়েছে। কিভাবে কাটছে তোমার এখনকার সময়? তোমাকেও অনেক শুভেচ্ছা। সিটিভিএনের সবাইকে আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। হ্যাঁ, আমার তরফ থেকে সবাইকেই শুভেচ্ছা রইল। আর এই লকডাউনে ভালো থাকা মানে কি, খেয়ে দিয়ে একটু মানে ফুলেছি, সেটা তুমি বললে না। হ্যাঁ, তো ভালো থাকা মানে ওই মানে সংসারের কাজ, কিছু বই পড়া, হ্যাঁ, রান্না বান্না তো আমার ভীষণ প্রিয় আগাগোড়াই, সেটা একটুখানি বেশি হচ্ছে এখন, এই হচ্ছে কথা। তোমরা যে অঞ্চলে থাকো, বেহালার স্বামীজি পার্ক রোড, বেহালা পর্ণশ্রী, ওই এলাকাটা কিন্তু বেশ মানে একটা কি বলবো, রেড জোনের মধ্যে পড়েছে, কন্টেনমেন্ট জোন বলা হচ্ছে ওটাকে। তোমরা কতটা বাড়তি সতর্কতা নিচ্ছ? আসলে এর আগে যে আমার প্রোগ্রামটায় ছিলাম তখন রেড জোন ছিল, তারপরে গ্রিন জোন হয়েছে, আবার গত 2 দিন আগে আরেকজনের এরকম ধরা পড়াতে আবার রেড জোন হয়ে পড়ে গেছে। হ্যাঁ, মানে সবাই তো আর মানছে না। ওই বাজারটা যারা যায় সকালবেলা তারাই মানে ওটা মানে না, আর সবাই মোটামুটি চেষ্টা করে ঘরে থাকার জন্য। আর আমার কিছু গাছ আছে ছাদে, আমি ভীষণ গাছ ভালোবাসি, বিশেষ করে গোলাপ। আমার প্রায় 25টা গোলাপ গাছ আছে, আর অন্য অনেক রকমের গাছ আছে। সেইগুলোকে নিয়ে আমি আবার খুব থাকি সারাদিন,
তাদের পরিচর্যা করি, এটা আমার একটা ভালোবাসার বিষয়। না, বাড়তি সতর্কতা কিভাবে নিচ্ছ? মানে এই যে আমরা বারবার বলছি না, তুমি বলছো রেড জোনে, এই মুহূর্তে তোমার অঞ্চলটা সত্যি সতর্কতার জন্য, মানে আমাদের সতর্কতা নিয়ে চলতে হবে। তোমরা কতটা সতর্ক হয়ে চলছো? হ্যাঁ হ্যাঁ, আমরা তো সেই যখন থেকে শুরু হয়েছে মোটামুটি তো সবাই সতর্কই আছে, এত টিভিতে এত কিছু বলছে। হ্যাঁ, তো সেইটা শুনে মানুষ মোটামুটি গৃহবন্দী বললেই চলে। তার মধ্যেই কিছু হয়তো তারা ডিউটি গেছে, মানে এমার্জেন্সি কিছু, তাদেরই হয়তো এগুলো এফেক্ট হয়েছে। এমনি পাড়ায় যে খুব একটা সবার কিছু হয়েছে সেটা না। আমরা সতর্ক বলতে আমরা ঘরে আছি, মাস্ক পরে বেরোচ্ছে, যদি কেউ বলে বারবার হাত ধোয়া, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। হ্যাঁ, মানে বাইরে বেরোচ্ছি না বলতে গেলে, যতটুকু দরকার ততটুকু। আর ছেলেমেয়েরা ওরা তো ওয়ার্ক ফ্রম হোম বাড়ি থেকেই করছে সব, তাদের তো সব বন্ধ। সেই জন্য সতর্ক। এমনি আমি দেখেছি আমাদের পাড়াতেও বেশ ভালোই সতর্ক। এই যে তুমি একজন ক্রিয়েটিভ মানুষ, তোমার ক্রিয়েশন নিয়ে তোমার পথ চলা থাকে, সারা মাস ধরে ব্যস্ততা থাকে। এই যে ধরো 53 দিন কোনো রকম ক্রিয়েশনের সঙ্গে যুক্ত নও, কোনো ক্রিয়েটিভিটি সেভাবে নেই, কতটা নিষ্পিস করছো? মানে একটা শিল্পী মন তো কতটা সেই জায়গাটা নিষ্পিস করছে যে না কিছু করতে হবে? সত্যি কথা বলতে কি, আমার সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে সিটিভিন অফিসটা। হ্যাঁ, আমার ওখানে যাওয়ার জন্যই এই ক্রিয়েশন, মানে আমি ওটাকে ভীষণ মিস করছি। আর নিষ্পিস তো করছি, অনেক ধরনের শাড়ির মানে ভাবছি, চিন্তা করছি, কিন্তু তৈরি করতে পারছি না। হ্যাঁ, অফিসের ওই পরিবেশটাকে আমি খুব মিস করছি। হ্যাঁ, কবে পাবো জানি না, কিন্তু যে ভাবনা চিন্তাই করি, আমরা তো আর হাতে করি না, কারিগর দিয়েই করাই, কিন্তু কারিগরদের সেটা দিতেও পারছি না, তারা আসতেও পারছে না, আর আমরা সেই কি করাবো সেইটা বোঝাতেও পারছি না। সেটা তো একটা ফাঁকা জায়গা রয়েছে। আর ওদের কথাও ভাবছি যে ওরাও কাজটা পাচ্ছে না। এক্স্যাক্টলি। না, এটা কিন্তু ভাবতেও হবে। আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছেন যে দেশজ শিল্পের উপরে জোর দাও, মানে দেশজ সংস্কৃতিকে তুলে ধরো। তো এই মানুষগুলোর পাশে না দাঁড়ালে দেশের অর্থনীতি চাঙ্গা হবে না। তো তোমাদের যেমন দাঁড়াতে হবে, আমাদের দর্শকরা যারা তোমাদের ক্রিয়েশনে আপ্লুত হন তাদেরও কিন্তু এই ধরনের শাড়ি পরতে হবে, যে শাড়িটা হাতে তৈরি। হয়তো 5টার জায়গায় 3টে শাড়ি কিনবো, কিন্তু এই ধরনের শাড়ি কেনার প্রবণতা বাড়াতে হবে। তুমি এই জায়গাটাকে কতটা সাধুবাদ দেবে? এই জায়গাটা তো সাধুবাদ দেব, বহু আগের থেকেই আমরা এই জায়গাটাকে ধরে রেখেছি। যত বুটিক, মানে এত যে বুটিকের চাহিদা, বুটিকের শাড়ির চাহিদা, সেটা কিন্তু আমরা এগুলো করছি বলেই সবাই এই চাহিদাটা এতটা জায়গায় পৌঁছেছে। সিটিভেনের সৌজন্যে আরো বেশি দূর দূর পৌঁছেছে। এই জিনিসটা শুরু হয়েছে অনেক আগের থেকেই। প্রধানমন্ত্রীজি আজকে বলেছেন আরো এটা আরো বেশি বাড়বে, হয়তো কাজটা আরো সবাই পাবে। কিন্তু এবছরে মনে হচ্ছে না যে সেভাবে কাজটা করা যাবে, কারণ হাতের কাজ যারা করে তারা তো প্রায় কাজটা পাচ্ছেই না, কারণ যাচ্ছে না তাদের কাছে, মেটেরিয়াল যাচ্ছে না, ডিজাইন যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু অনেক আগের থেকেই এটা করি। যারা বুটিকের শাড়ি পছন্দ করেন তারা কিন্তু বুটিক ছাড়া অন্য জায়গায় শাড়ি, তৈরি শাড়িগুলো তারা পছন্দ করেন না। এটা না, আমি তাই ভাবছিলাম যখন প্রধানমন্ত্রী বলছিলেন, আমি ভাষণটা শুনছিলাম, আর বলছিলাম এই কথা তো আমরা কবে থেকে সিটিভিএনের পর্দায় বসে বলছি যে দেশজ শিল্পের উপরে জোর দাও। তো আমি একটু আবার শুভ্রার কাছে যাই। এই মুহূর্তে তোমাকে যেমন আমরা প্রতি মাসের 4র্থ বৃহস্পতিবার পাই সকাল 11টায়, শুভ্রাকে পাই তার সৃজা বুটিক অ্যান্ড হ্যান্ডিক্রাফটসকে প্রতি মাসের প্রথম রোববার সকাল 11টা। তো সেই সময়গুলো না কিরমভাবে চলে যাচ্ছে, কোনটা রোববার আর কোনটা বৃহস্পতিবার সব ঘেটে কিন্তু এই যে তোমাদেরকে দেখতে পেয়ে বেশ ভালো লাগছে। কেমন আছো শুভ্রা? দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ গো,
হ্যাঁ গো, এমনি শারীরিক ভাবে ভালো আছি, মানসিক ভাবে খুব একটা ভালো নেই। এটা তো বুঝতেই পারছো যে কাজকর্ম বন্ধ এইভাবে, মানে এই কাজটা তো শুধু আমাদের পেশা না, প্যাশনও বলতে পারো, ভালো লাগা, ভালোবাসার জায়গা, সবকিছুই আর কি। আর এতগুলো মানুষের সঙ্গে জড়িয়ে আছি, এবার তারা কেমন আছে, তারাও ভালো নেই, আমরাও কাজ করতে পারছি না, ওই আর কি আছি, শারীরিক ভাবে ভালো আছি, সুস্থ আছি আর কি। না দেখো, আমরা তো সব কিছুর মধ্যেই একটা পজিটিভিটি খুঁজি। আমি যেমন এই কোভিড-19 যে লকডাউনে আমরা আটকে গেছি, আমি তার মধ্যে পজিটিভিটি খুঁজে পেয়েছি। ধরো অনেক মানুষের অনেক হবিজ যেগুলো কিছু চর্চা হচ্ছিল না, সেগুলো তারা ফিরে পেয়েছেন। অনেক সম্পর্ক প্রায় তলানিতে থেকে গিয়েছিল, সেই সম্পর্কটা আবার পুরনো বসন্তে ফিরে গেছে। স্বামী স্ত্রীর সম্পর্ক, পিতামাতার সঙ্গে সন্তানের সম্পর্ক, এই সম্পর্কগুলো হয়তো একটু টাইট হয়েছে। নেগেটিভিটির মধ্যে এগুলো পজিটিভিটি। তুমি কিভাবে কোয়ালিটি টাইমটা কাটালে লকডাউনে? সেটা তুমি ঠিকই বলেছো, অনেক কিছু, যেমন অনেক বন্ধুদের সাথে মানে কথা বলার টাইমই পেতাম না ভালো করে, তাদের সাথে খুব গল্প করেছি। কিছু মা বাবার কাছে যেতে পারছি না লকডাউনে, বাড়িতে টাইম মানে ওই সকাল থেকে তো কাজকর্ম প্রচুর করতে হয়েছে, ঘরের কাজগুলো করতে হয়েছে, একটু মাঝে মাঝে ভালো ভালো রান্না, যেটা আমার বাড়ির লোকেরা খুব মিস করতো, যে আমি রান্না বান্না অনেকদিনই প্রায় করিই না বলতে পারো, মানে ঠেকা টাকা ছাড়া। সেখানে একটু ভালো মন্দ রান্না করছি, শখও হচ্ছে একটু এটা বানাই ওটা বানাই, কারণ কাজ শুরু হলে আবার পারবো না। সেগুলো দিক দিয়ে ঠিকই বলছো। আবার অনেক বন্ধুদের সাথে বেশ গল্প করছি, যেগুলো মানে কাজের মধ্যে থাকলে তারাও সময় পায় না, আমিও সময় পাই না, কিন্তু এখন পেয়েছি, বেশ চুটিয়ে আড্ডা দিচ্ছি, বিশেষ করে রাত্রের দিকে ভালো লাগছে, মনটা বেশ ভালো হয়ে যাচ্ছিল। ঠিকই আছে, কিন্তু ওই আর কি, তবুও কাজ ছাড়া তো আমরা চলতে পারি না। আর এমনি ভালোই আছে, নেগেটিভ চিন্তা একদমই করি না, সবসময় পজিটিভ চিন্তাই করি, যে কিছু তো ভালো দিক আছে, হয়তো মানুষ আবার এই আমাদের এই হাতের কাজের দিকে আবার ঝুঁকবেন, যারা একটু মানে অন্যান্য রকম শাড়ির দিকে ঝুঁকেছিলেন বা এ হচ্ছেন। আর সত্যি কথাই তো, আমাদের হাতের কাজের প্রাধান্যটা আরো বাড়বে এবং চাহিদাও বাড়বে আশা করি, এইটা ভেবেও আমার খুব ভালো লাগছে। সেই আমরা তো বরাবরই সিটিভিএনের পর্দায় আমরা বরাবর মানে আমি এবং আমার সঙ্গে যে সমস্ত উদ্যোগপতি প্রতিভারা কাজ করতেন, প্রত্যেকে একই কথা আমরা গলা ফাটিয়ে বলতাম যে হাতের কাজকে প্রাধান্য দিন। হাতে বোনা শাড়ি, হাতে তৈরি করা শাড়ি, হাতে আঁকা শাড়ি, বাটিক, এগুলোকে প্রাধান্য দিলে আমার ভাইগুলো বাঁচবে, তাদের পরিবার বাঁচবে, দেশের অর্থনীতি চাঙ্গা হবে। তো আমার মনে হয় দেশকে আবার নতুন করে ভাবতে গেলে আমাদের কথাটাকেই পুনরাবৃত্তি ঘটাতে হবে। তো আমি তোমার কাছে যেটা জানতে চাইবো যে এই যে তুমি তোমার কর্মকাণ্ডটা অনেকটা বড়, বিশেষ করে তোমার সঙ্গে ব্লকের বহু মানুষ যুক্ত, বাটিকের বহু মানুষ যুক্ত, তারা কেমন আছেন? তোমার কাছে কি তাদের কোনো খবর এসে পৌঁছচ্ছে? হ্যাঁ, নিয়মিত যোগাযোগ আছে আমার সাথে, সবারই যোগাযোগ আছে। তারা যারা বিশেষ করে গ্রামের দিকে থাকেন, আমাদের হাতের কাজ করতেন সূচি শিল্প ভাই বোনেরা, বা অনেক ছেলেরাও কিন্তু আজকাল এইসব হাতের কাজের সঙ্গে জড়িত। তো মেয়েরা বা ছেলেরা যারা বিশেষ করে সুন্দরবন এলাকা, বসিরহাট এলাকা, তারা সরকারি রেশনের উপরটাই বেশি ভরসা করছে। তাদের কাছে আমি কিছু পৌঁছতেও পাচ্ছি না, সবার কাছে গুগল পে নেই, সবার কাছে সেরকম অ্যাকাউন্ট নাম্বার নেই। তো তারপর সত্ত্বেও যতটা সম্ভব চেষ্টা করছি। আর যাদের আমার আয়ত্তের মধ্যে তাদের সাথে রীতিমতন যোগাযোগ আছে এবং আছেন, বাটিকের কাজটা বন্ধ, তারাও ওই লকডাউনে ঘরে বসেই আছেন। কিছু তো অসুবিধা ভোগ করতেই হচ্ছে তাদেরকে, মানে আর্থিকভাবে খানিকটা না, অতটা না হলেও যেহেতু সরকার রেশনের ব্যবস্থাটা ভীষণ ভালো হয়েছেন, সাহায্যও পাচ্ছেন, কারণ তারা তো অত্যন্ত প্রত্যন্ত গ্রামে গ্রামে, তুমি তো জানো আমি সবটাই মানে ক্রিয়েটিভ আইটেমের উপরই কাজ করতে ভালোবাসি, যার ফলে শুধু এখানে নয়, আমার যেমন হায়দ্রাবাদে কালাহস্তিতেও যেমন হয় কাজ, তেমনি বিহারের পাটনাতেও হয়, সব জায়গাতেই কিছু অসুবিধার মধ্যে তারা রয়েইছেন। আমার পক্ষে যতটা সম্ভব অর্থনৈতিক দিক দিয়ে আমি সাহায্য করছি। মানে এই যে আমরা না আগামী দিনে এই করোনা বলছে কোভিড-19 কিন্তু প্রকোপ, আমরা গৃহবন্দী থাকলাম আর এটা চলে গেল, ব্যাপারটা তা নয়, এটার সঙ্গে আমাদের যুঝতে হবে। তোমার ধরো বুটিক যখন খুলবে, তোমার কাছে যখন আস্তে আস্তে মানুষজন আনাগোনা শুরু করবে, তুমি কিভাবে প্রিকশন নেবে বলে প্ল্যান করেছো? তোমার প্ল্যানিংটা কি? হ্যাঁ, আমি প্রথম কথা ঠিক করেছি, যে যে কাজগুলো ধরে নাও আজকে আমার কাছে জমা পড়ছে, সেগুলো আমি কোনো একটা প্লাস্টিকের মধ্যে রেখে দেবো ইনট্যাক্ট,
মানে অন্তত 24 ঘন্টা পরে আমি সেটাকে ধরবো, কারণ তাদেরকে তো আসতে দিতেই হবে। এই তো সামনে দেখো না ঈদ আসছে, সুতরাং তাদের টাকা পয়সার প্রয়োজন, আমার তাদের কাছে প্রচুর কাজ হয়ে রেডি হয়ে আছে, সুতরাং তারাই বা কি করবেন, গরিব মানুষ, তারা এই কাল থেকেই আসতে আরম্ভ করবেন। কিছু কিছু মানুষ কাজগুলো জমা দেবেন, এক জায়গায় জড়ো করে রাখবো, অন্তত 24 ঘন্টা বা 48 ঘন্টা পর আবার অ্যাজ ইউজুয়াল যেগুলো নিয়ে ওয়াশ টশ ঘরে যেভাবে করার করবো আর কি। কিন্তু তাদেরকে আস্তে আস্তে অ্যালাউ করতে হবে, আমার কাছে একটু ডিস্টেন্স মেনটেন করবো, বারবার স্যানিটাইজার দিয়ে হাত ধোবো, আর মুখে তো মাস্ক অবশ্যই, এই প্রিকশনগুলো আমাদের রাখতেই হবে, কাজও করতে হবে। এবং তোমার কাছে যারা আসবেন, তোমার যারা ক্রেতা বন্ধুরা, তাদেরকেও তুমি এটাই আবেদন করবে যে তারা যেন এসে তোমার কাছে হাতটা স্যানিটাইজ করে নেন, মুখে তাদের যেন মাস্ক থাকে অবভিয়াসলি, এবং তারা নিজেরা একটু যেন পরিচ্ছন্নভাবে আসেন, তাই তো? একদম একদম একদম। আচ্ছা, আমি শুভ্রার থেকে আবার একটু রিপার কাছে যাই, কারণ রিপাও একজন এন্টারপ্রেনার, ওরও বুটিক রয়েছে। রিপা, এতক্ষণ তো তুমি শুনলে শুভ্রা কিছু একটা বলছে, শুনে নি একটু কথাটা। তবে হ্যাঁ বলো বলো শুভ্রা, বলো। হ্যাঁ শুনেছি। না না ঠিক আছে, আমি ওটাই বলছিলাম। না এখন হয়তো ক্রেতা বন্ধুরা খুব একটা আসছেন না বা আসবেন না বেশ কিছুদিন, কারণ এই করোনার ভয়ে। তবে কারিগর ভাইদের তো আসতে বলতেই হবে, কারিগর বোন, কারিগর ভাই, কারণ তারাই তো আমাদের অ্যাসেট, আমাদের পুরো টিম, তারা টিমের একটা অংশ। যেমন আমিও আমার টিমের একটা অংশ, তারাও আমার টিমের একটা অংশ, তাদেরকে আসতে বলতেই হবে, প্রিকশন নিয়েই কাজ শুরু করতে হবে। তবে আমার কেন জানি না মনে হয় ক্রেতারা একজন দুজন করে আসবেন, মানে আমাদের যাদের শাড়ি প্রেম মানে প্রবল, তারা যে খুব রেজিস্ট করতে পারবে এমনটা নয়, তারা নিশ্চয়ই প্রিকশন নেবে। রিপা, তুমিও যে একজন এন্টারপ্রেনার, তোমারও বুটিক রয়েছে, তুমি কিভাবে ভাবছো আগামী দিনটা কিভাবে চলবে, কতটা সতর্কতা নেবে? সতর্কতা বলতে যারা মানে কাজ তো শুরু করতে হবে আস্তে আস্তে। হ্যাঁ, সেজন্য যারা আসবে তাদেরকে আগেই স্যানিটাইজ করা, তাদেরকে হাত পা ধুয়ে ঢুকতে বলবো। তারপরে তাদের বলবো গ্লাভস হাতে, আমারও গ্লাভস রাখার চেষ্টা করবো, যে গ্লাভস পরেই থাকবো, মুখে মাস্ক থাকবে। হ্যাঁ বুঝেছো, তাদেরকে বোঝাবো যে বাড়িতে গেলে যেন তারাও সমস্ত খুলে ধুয়ে সেটা রোদুরে শুকিয়ে সেটা যেন ব্যবহার করে। মানে আমাদের তরফ থেকে তাদেরকেও তো কিছু বলতে হবে, বুঝিয়ে না। টিভিতে হয়তো দেখছে, তারা দেখা সত্ত্বেও যদি আমরা বলি অনেকটাই তখনও তাদের কাছে আরো গ্রহণযোগ্য হবে। তারা যেহেতু আমাদের সাথে থাকে, আমাদের কাজের সাথে যুক্ত থাকে, সেই জন্য সেগুলো নিশ্চয়ই বোঝাবো। হ্যাঁ, আর নিজে তো সতর্ক তো হবই, স্যানিটাইজের ব্যাপারটা তো রয়েছে, এইটুখানি বলতে পারি। আচ্ছা, এবারে আমি আবার একটু বলি তোমাকে এবং শুভ্রাকে, যে তোমাদের সঙ্গে কি আর কেউ থাকবেন? শুভ্রা, তুমি কি কাউকে ডাকতে চাইছো তোমার পরিবারের? আর রিপা, তোমার পরিবারের তুমি কি কাউকে ডাকতে চাইছো? তাদের সাথে একটু কথা বলে নিতাম তাহলে। আমার মেয়েকে ডাকছি। হ্যাঁ, আমার ছেলে না একটু ব্যস্ত আছে, ও ল্যাপটপ নিয়ে বসে আছে, আর হাজবেন্ড আজকে বাড়িতে নেই, যার ফলে আজকে আমি তুমি একাই। তাহলে তুমি আমাকে এবার একটু বলো যে তোমার, আমি শুভ্রার কাছে যাচ্ছি, রিপার মেয়েকে আমি পরে কথা বলছি, আমি শুভ্রার দিকটাকে সেরে নিই। শুভ্রা, তোমার কাছ থেকে একটু জানতে চাই যে এই বন্দি দশা প্রথম দিকে ভালো লেগেছে, কিন্তু তুমি কি আর লাইফে ছুটি চাইবে? কত বছর ছুটি চাইবে না, আগে সেটা বলো। আমি একদম ছুটি চাই না, আমার শরীরে যতক্ষণ ক্ষমতা আছে আমি কাজের মধ্যে থাকতে চাই, একদম ছুটি চাই না। ওই সপ্তাহে একটা দিন রোববার ছুটিটাই এনাফ, মানে আর ছুটির দরকার নেই, মানে এখন মনে হয় যে সপ্তাহে রোববারও দরকার নেই, যখন খুলবে রোববারও আমাদের ছুটি লাগবে না, কারণ এখন প্রত্যেকটা দিনই রবিবার হয়ে গেছে। তো এবার একটু রিপার কাছে যাই, রিপার মেয়ে রয়েছে না আমাদের সঙ্গে? একদম। রিপার মেয়ের নামটা আমি একটু জানতে চাইছিলাম, আগের দিন শুনেছিলাম, ভুলে গেছি গো। হ্যাঁ, রুষিতা মণ্ডল। রুষিতা, তুমি রুষিতা, তুমি তো একজন স্কুল টিচার, কিন্তু বাড়ি থেকে এখন তোমার অনলাইন ক্লাস চলছে, তো কিভাবে ছাত্রদের সঙ্গে কমিউনিকেট করছো, তারা কতটা আগ্রহী এই জুম ক্লাসে? হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ জুম ক্লাসে অ্যাকচুয়ালি আমাদের বেশি জুম ক্লাসে করানোর থেকে আমরা বেশি অনলাইন ভিডিওজই পাঠাচ্ছি, কারণ জুম ক্লাসে অনেকটা নেটওয়ার্কের প্রবলেম হয়ে যায়। তো মাঝে মাঝে জুম ক্লাসটা হয় আর ম্যাক্সিমামই আমরা অনলাইন ভিডিওসটা পাঠাই আর কি। ইন্টারেস্টেড কত স্টুডেন্টরা কতটা ইন্টারেস্টেড হচ্ছে এটাতে? স্টুডেন্টসরা ভীষণ ইন্টারেস্টেড, তারা তাদের কাজ করে আবার আমাদেরকে পাঠাচ্ছে, যা আমরা হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো করে সেগুলো আমাদের কাছে পাঠানো হচ্ছে, আমরা সেগুলো আবার দেখছি, চেক করছি। তো খুব ভালো লাগছে সেটা দেখে যে তারা খুব ইন্টারেস্টেড। একটা কথা বলি, তোমরা আমাদের ঠিক পরের জেনারেশন, তোমার কাছে এই লকডাউন মানে এই ব্যাপারটা তোমার কাছে কি প্রিটেন্ড করে? লকডাউন তো প্রথমবার লাইফে ফেস করলাম, সবাই আমরা এরকম কোনোদিনই দেখিনি। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক কিছু ভালো জিনিসও হচ্ছে লকডাউনের কারণে, আবার অনেক কিছু খারাপ জিনিসও হচ্ছে। তো দুটোকে মিলিয়ে মিশিয়ে মানে আমরা দেখছি, যেমন ভালো জিনিস বলতে আমরা বাড়িতে থেকে আমরা মা বাবার সাথে অনেক কিছু টাইম স্পেন্ড করতে পারছি। অ্যান্ড আমি সব মানে অনলাইনে যেগুলো আমরা এখন করছি, যেগুলো আমরা কোনোদিন করিনি বা ভাবিও নি হয়তো, যে সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে এত কিছু করা যায়। যেমন আমি একজন প্রফেশনাল ডান্সারও, তো আমি এই রবীন্দ্র জয়ন্তীতে প্রত্যেকবারই আমার অনেক প্রোগ্রামস থাকে। তো এইবার আমি সেগুলো করিনি, তো আমার সব জায়গা থেকে আমাকে অনলাইন আমরা সব ভিডিওস তৈরি করে আমরা সেগুলোকে প্রচার করেছি এবং সবাই খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করেছে সেগুলোকে। তো এই ভালো জিনিসগুলো হচ্ছে, আবার ইকোনমিকের দিক থেকে বা বিজনেসের দিক থেকে অনেক জায়গায় অনেক রকম ক্ষতিও হচ্ছে। তো সেই জিনিসটাও আছে। তো দুটো মিলিয়ে মিশিয়ে একটা পরিস্থিতি তৈরি। তো আমরা আশা করছি এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো। আই থিঙ্ক তুমি একজন ডান্সার, তুমি একজন টিচার, তো তুমি তোমার পরবর্তী জেনারেশন, আপকামিং জেনারেশন, তাদেরকে একটা মানে ওয়েল ম্যানার্ড জেনারেশন তৈরি করতে পারবে। এই লকডাউন আমাদের সেই শিক্ষাটাই দিল, তাই নয় কি? হ্যাঁ একদমই একদমই তাই, একদমই তাই। আমাদের অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেছে। আমি আবার একটু শুভ্রার কাছে যেতে চাইছিলাম। সৃজা বুটিক অ্যান্ড হ্যান্ডিক্রাফটসের কর্ণধার সৃজা রয়েছেন। সৃজা, তুমি শুনলে ঠিক আমাদের পরের জেনারেশন, রুষিতা ও ঠিক আমাদের পরের জেনারেশন, আমাদের সন্তান, ওদের কাছে লকডাউন একটা ধারণা, তোমার কাছে লকডাউন এক রকমের ধারণা, আবার আমাদের মা বাবার কাছে লকডাউন একটা ধারণা। তো এই একটা শব্দ কিন্তু বিভিন্ন জেনারেশনে বিভিন্ন রকমভাবে ছায়া ফেলেছে। তোমার কি মনে হয় এটা আমাদের একটা ওয়েল ম্যানার্ড ম্যানকাইন্ডের দিকে নিয়ে যাবে? একদম একদম। আমার তো মনে হয় যে অনেক কিছু এর থেকে আমরা শিখলাম। অনেক কাজ আমরা করতে পারতাম না, ভাবতাম বুঝি পারবো না, কিন্তু দেখলাম যে সেগুলোও সহজে করে ফেলছি। বা আমাদের নিজেদের জীবনযাত্রায় বেশ নিয়মানুবর্তিতা, একটা শৃঙ্খলাবোধ তৈরি করা গেল আর কি। আমার মনে হয় যে আমাদের অনেক সচেতন হওয়া উচিত। এরকমভাবে যারা মানে একটু বেশি উদার হস্তে খরচা করতেন, বিনা কারণেও আমরা অনেকভাবে অনেক টাকা অপচয় করতাম, সেদিক দিয়েও ভাবা উচিত যে সেটাও আমাদের করা উচিত না। আমার মনে হয় মানুষ অনেক শিক্ষা পেল। একদম। তো আগামী দিনে মানুষ, তুমি যেটা বলে যে আমরা অনেক কাজ করতে পারতাম না, সেগুলো করতে পেরেছি, সত্যি তাই। বিশেষ করে অপচয়টা এক্স্যাক্টলি বন্ধ হয়ে যাবে আমার মনে হয়। ঠিক, মানে আমাদেরকে অনেক সঞ্চয় করে তুলেছে এই লকডাউন। কিন্তু রোগটা যত না বেশি আতঙ্কিত করেছে, আমরা অনেক বেশি আতঙ্কিত হয়েছি আর্থসামাজিক ব্যবস্থাতে। আমি একটু দেখে নিই, আমাদের সঙ্গে রয়েছেন রিপাদির হাজবেন্ড, ইনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংকের ম্যানেজার। তো ওনার চোখে লকডাউন কি একটু শুনে নেব। দাদাকে নমস্কার জানাই। দাদা দীর্ঘদিন ব্যাংকের সঙ্গে যুক্ত ছিলেন, একটা বড় পোস্ট হোল্ড করেছেন। তো এখন এই লকডাউন আপনার কাছে কতটা মাহাত্ম্য রাখে বা কতটা আপনি ভাবেন এই লকডাউনটা নিয়ে, ভাবছেন কি ভাবছেন? দাদার কাছে কি আমার কথা পৌঁছালো?
আমার মনে হয় দাদার কাছে আমার কথা পৌঁছে পারেনি। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলছি দাদা, এই লকডাউন আপনি যেহেতু দীর্ঘদিন ব্যাংকের সঙ্গে যুক্ত হ্যালো। ছিলেন, অর্থনৈতিক দিক দিয়ে এই লকডাউনকে আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো একটা খুবই বাজে পরিস্থিতি। ব্যাংকের দিকে খুবই লস করবে, তার কারণ ব্যাংকের যে ইন্টারেস্ট কম আছে এতে সিনিয়র সিটিজেনদের তো একটা এফেক্ট আসছেই। এছাড়াও যারা ঋণগ্রস্ত, যারা লোন নিয়েছে তাদের ক্ষেত্রে একটা বিরাট ক্ষতিগ্রস্ত জায়গায় পৌঁছাবে। যার জন্য এই ব্যাংক শিল্পটা খুবই এফেক্টেড হবে এই লকডাউনের জন্য। মানে আপনি যেটা বলছেন যে ব্যাংকে যারা লোন নিয়েছে, যারা গ্রহণ করেছে লোন, তারাও এফেক্টেড হবে, এবং বিশেষ করে সিনিয়র সিটিজেনরা যাদের সুদ Hello. কমছে। তো এর থেকে বেরোনোর কোনো রাস্তা কি আপনার, মানে যেহেতু আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, এর থেকে বেরোনোর কোনো রাস্তা কি আপনার জানা আছে? কোনো পরামর্শ, কোনো হ্যাঁ উপদেশ? নিশ্চয়ই, কেননা যে না এর থেকে বেরোনোর জায়গাটা তেমন একটা নেই। কেননা এই 3 মাস যেটা গল্প বলছে যে 3 মাস ব্যাংকের দিতে হবে না, ইএমআই দিতে হবে না, বা 5 মাস দিতে হবে না, কিন্তু এই এফেক্টটা কিন্তু পরে যে চালু যখন হবে তখন কিন্তু এই এফেক্টটা আরো মারাত্মকভাবে হবে। কাস্টমারদের উপর তো প্রভাব পড়বে। একদম যার অনুষ্ঠানে জন্য প্রায় এর থেকে নিশ্চিতি কিন্তু নেই। একদম এই মুহূর্তে ভাবা যাচ্ছে বা এই মুহূর্তে বোঝা যাচ্ছে যে এর থেকে আমরা একটা সুরাহা পাবো, এটা আর মারাত্মক হবে। হ্যাঁ রিপা, তোমার কি বলার আছে? আমরা একদম অনুষ্ঠানের শেষে পৌঁছে গেছি, ছোট্ট করে জানাও তোমার কি বলার আছে দর্শকদের। এটা আমি মনে করি। তোমাকে আমার দর্শকদের বলার আছে, সবাই আগে সুস্থ থাকুন, নিজের ইমিউনিটি পাওয়ারটা বাড়ান বাড়িতে থেকে। হ্যাঁ, কারণ আমাদের এটা দীর্ঘদিন চলবে, এটা যে নতুন ঝট করে শেষ হবে সেটা না। সেই জন্য বাড়িতে থেকে ইমিউনিটি পাওয়ারটাকে বেশি করে বাড়ে যাতে সেই চেষ্টাটা করুন, সেইভাবে ব্যালেন্স ডায়েট করুন। আর যারা আমার কারিগররা আছে তারা চিন্তা করবেন না, সরকার সাথে আছে সবসময়, আর আমরাও সাথেই আছি। কারণ আমরা যখনই দেখবো যে কাজ দেওয়ার মতো হয়েছে তখন নিশ্চয়ই কাজগুলো দেব, কারণ তাদের আগে সুস্থতা দরকার, তার আগে ভালো থাকবে সেটাও আমরা চিন্তা করছি। এটাই হচ্ছে কথা, আর সবাইকেই এইটা মেনে চলতে হবে। এবারে আমি চলে যাব শুভ্রার কাছে একদম অনুষ্ঠানের শেষে। আমি শুভ্রার কাছে চলে যাই। শুভ্রা, তোমার কি মনে হয়, কি বলার আছে দর্শকদের কাছে? খুব অল্প সময় আমাদের হাতে। হ্যাঁ, শুভ্রার কাছে কি আমার কথা পৌঁছায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার একটাই কথা বলার আছে, ভালো থাকুন আপনারা, নিয়ম কানুন মেনে চলুন, প্রিকশন মেনে চলুন, আর মনের জোর হারাবেন না। কাজে ওই কথাটা আমাদের মাথায় রাখতেই হবে যে উই শ্যাল ওভারকাম। এক্স্যাক্টলি, সত্যি তাই। মানে আমরা করব জয়, কিন্তু ওই যে একটা কথা বলবো যে মানুষকে আগে বুঝতে হবে যে যে জায়গাটা মানুষকে প্রকৃতি দিয়েছিল, মানুষ সেই জায়গাটা নষ্ট করেছে। পৃথিবীর অসুখকে তৈরি করেছেন মানুষ, তাই মানুষকে বন্দি করে পৃথিবী নিজে সারালো নিজেকে, এবং অবশ্যই শিক্ষা দিল মনুষ্য সমাজকে। আগামী দিনটা পৃথিবীর দিন হবে, মানুষ সেখানে অতিথি থাকবে। আমাদের হাতে আজকে সময় নেই। আমি শুভ্রাকে এবং রিপাকে ধন্যবাদ জানাই কেমন আছি আমরাতে যোগদান করার জন্য। খুব ভালো থাকবেন আপনারা। আবার ঠিক বিকেলবেলায় 4:30টার সময় হাজির হয়ে যাব কেমন আছি আমরা সুরে সুরে নিয়ে। সঙ্গে থাকবেন। নমস্কার।